আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে হচ্ছে আমরা কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই জিনিসগুলোর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। হ্যাঁ, গত ক্লাসগুলোতে আমরা দেখে আসছি যে এইগুলার বেসিক কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই জিনিসগুলো দিয়ে কি বোঝায়, তারপরে এইটার সাথে সংশ্লিষ্ট বেশ কিছু ম্যাথ করছিলাম, মানে হচ্ছে কিছু প্রুফ টাইপের ম্যাথ, যে প্রমাণ করো অমুকের কার্ল ইকুয়াল টু জিরো তো অমুকের ডাইভারজেন্স জিরো, এই টাইপের। আজকে হচ্ছে ডিরেক্ট নিউমেরিক্যাল সলভ করব, ঠিক আছে? তো এই পুরা অংশটা হচ্ছে কিসের আন্ডারে পড়ে? ভেক্টর ক্যালকুলাসের মধ্যে পড়ে। ওকে, সো আমরা হচ্ছে বেসিকটা অলরেডি পড়ে ফেলছি। এখন হচ্ছে আমরা এখান থেকে কিছু নিউমেরিক্যালস সলভ করব, অঙ্কগুলা সলভ করব। এখন আপনি হচ্ছে এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এক্স্যাক্টলি পরীক্ষায় কিন্তু এই ম্যাথটা আমি যেটা করাচ্ছি সেটা আসবে না, কিন্তু নিয়মটা সেম থাকবে। এই কারণে আপনার নিয়ম শিখতে হবে, বুঝছেন? সো একটু ভালোভাবে খেয়াল করবেন যে কোন লাইনের পরে কোন লাইন আমি লিখতেছি, কিভাবে লিখতেছি। এখন আপনারা তো এইটা জানেন, তাও আমি একটু মনে করাই দিই। আগের ভিডিওতে এগুলো বলা আছে বেসিকের মধ্যে, যে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এই জিনিসগুলো আসলে কি মিন করে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় কিসের উপরে? স্কেলার ফিল্ডের উপরে, রেজাল্ট আসে ভেক্টর, তাই না? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় স্কেলার ফিল্ডের উপরে, রেজাল্ট আসে ভেক্টর। ডাইভারজেন্স অ্যাপ্লাই করা হয় ভেক্টর ফিল্ডের উপরে, রেজাল্ট আসে স্কেলার। কার্ল অ্যাপ্লাই করা হয় ভেক্টর ফিল্ডের উপরে, রেজাল্ট আসে ভেক্টর, তাই না? তো প্রথমে খেয়াল করেন, গ্রেডিয়েন্ট এই জিনিসটা হচ্ছে আমরা একটা প্রবলেমের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। গ্রেডিয়েন্ট, ধরেন যে আমাকে একটা ফাংশন দেওয়া আছে, ফাই ইকুয়াল টু বলা আছে 3x⁵ প্লাস 5y³ z²। এটা দেওয়া আছে ফাংশন। এত এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, এত এর গ্রেডিয়েন্ট কত বা গ্রেডিয়েন্ট নির্ণয় করো, অথবা বলতে পারে গ্রেড ফাই নির্ণয় করো, অথবা এখানে থিটা দিয়ে বলতে পারে, থিটার ফাংশন দিয়ে আপনাকে বলবে যে তাপমাত্রার গ্রেডিয়েন্ট নির্ণয় করো, জিনিস সেম। ওকে, তাহলে বের করো। আপনাকে কোনো একটা বিন্দু দিতে পারে যে অমুক বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করো, অথবা বিন্দু নাও দিতে পারে, ঠিক আছে? বিন্দু দিলে কি করবেন, না দিলেও কি করবেন, আমি প্রসেসগুলো বলে দিব। এখন ফাই ইকুয়াল টু আমরা এই যে পাইলাম, এই ফাংশন, এটা কি স্কেলার ফাংশন নাকি ভেক্টর ফাংশন বুঝবো কিভাবে? দেখেন তো, এখানে এক্স ওয়াই এদের পাশে কি কোনো আই জে কে জাতীয় কোনো কিছু দেখতেছি? আমরা দেখতেছি না। এখানে কোনো আই জে কে কোনো ভেক্টর চিহ্ন নাই, ফলে বুঝলাম যে এটা ভেক্টর না, এটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। তাই স্কেলার ফিল্ডের উপরে এখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তাহলে দেখেন আমরা লিখতে পারি গ্রেড ফাই, অথবা জাস্ট এই যে ভেক্টর অপারেটর, নাবলা অপারেটর, নাবলা বা নেবলা বা কেউ কেউ ডেল্টাও বলে, এই ডেল্টার পাশে হচ্ছে ফাইকে রেখে দিলেই গ্রেডিয়েন্ট পাওয়া যায়, ঠিক আছে? ডেল্টার পাশে ফাই রেখে দিলেই গ্রেডিয়েন্ট পাওয়া যায়। এটা ইকুয়াল টু কি হয়? নেবলা অপারেটর কি মনে আছে? নেবলা অপারেটর হচ্ছে একটা ভেক্টর অপারেটর। এটা কীরকম হইতো দেখতে? এই যে এরকম হইতো, তাই না? সাথে একটা আই ক্যাপ থাকতো, সাথে একটা জে ক্যাপ থাকতো, সাথে একটা কে ক্যাপ থাকতো। এটা কি? নেবলা। এই যে নেবলার পাশে কি আছে? ফাই আছে। খেয়াল করবেন মাঝে কিন্তু ডট বা ক্রস কোনো চিহ্ন দেওয়া যাবে না, মাঝে ডট বা ক্রস কোনো চিহ্ন দেওয়া যাবে না। তাহলে নেবলার পাশে কি আছে? ফাই আছে। তাহলে এই যে নেবলা প্রত্যেকটা টার্মের সাথে, টার্মগুলা প্রত্যেকটা টার্ম অপারেট করবে ফাইয়ের উপরে, ফলে মানে এই পুরাটা হচ্ছে অপারেট করবে কার উপরে? ফাইয়ের উপরে। এই ফাইকে হচ্ছে আমি এখন একবার এটার মধ্যে দিব, একবার এটার মধ্যে, আর একবার এটার মধ্যে। তাহলে এটা ইকুয়াল টু লেখা যায় ডেল ফাই ডেল এক্স সাথে আই কেপ, ডেল ফাই ডেল ওয়াই সাথে জে কেপ, সাথে হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে? এখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব ফাইকে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমি ধরে নিচ্ছি আপনারা জানেন। তো এক্সের রেসপেক্টে ফাইকে ডিফারেন্সিয়েট করব। তাইলে ডেল ডেল এক্স, ফাইয়ের মান বসাচ্ছি, ফাইয়ের মান 3x⁵y² প্লাস 5y³ z²। কারো যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন মেসেঞ্জার গ্রুপে। ওকে, সেটা নিয়ে আমি আলাদা হয়তো কিছুটা আলোচনা করে দিব। এরপরে আসেন ডেল ডেল ওয়াই, এখানে আসেন ফাই, এই যে ফাইয়ের মান বসাবো 3x⁵y² প্লাস 5y³ হয়েছে। সাথে কি আছে? এই যে ওয়াই নিচে, যে ডেল ফাইয়ের মান বসাইলাম, সাথে আছে জে ক্যাপ, এই যে দিলাম জে ক্যাপ প্লাস এটা, সাথে আছে ফাই, এই যে ফাইয়ের মান বসাচ্ছি 3x⁵y² প্লাস 5y³ z², ঠিক আছে? সাথে আছে কি? কে ক্যাপ।
ওকে, এখন হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা আমি একটু বলে নেই, আপনারা তো ইন্টারমিডিয়েটে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ে আসছেন, কার্ল গ্রেডিয়েন্ট এগুলোও পড়ে আসছেন, আমি একটু মনে করাই দিই। দেখেন ডিফারেন্সিয়েশনের নিয়ম কি, এক্সের রেসপেক্টে যখন আমি এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করি তখন ফর্মুলা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? অর্থাৎ এক্সের মাথায় যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে আসে এবং এক্সের পাওয়ার এক কমে যায়, এই যে এন মাইনাস ওয়ান। তাহলে সিম্পল হিসাবে যে আমি যেভাবে বলতেছি এভাবে মনে রাখেন, এক্সের মাথার পাওয়ার আসবে সামনে, এক্সের পাওয়ার এক কমে যাবে, মাথায় পাওয়ার ছিল 10, এই যে আসছে 10, এক্সের পাওয়ার এক কমে দিবেন, কত হবে 9। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1000 ইকুয়াল টু কী হবে, মাথার পাওয়ার আসবে সামনে, এক্সের পাওয়ার এক কমে যাবে, 999 হবে, তাই না? এগুলো তো আমরা জানি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তাহলে যদি আমি বলি যে এক্স টু দি পাওয়ার -10 ইকুয়াল টু কী হবে, মাথার পাওয়ার -10 আসলো সামনে, এক্সের পাওয়ার এক কমবে, অলরেডি -10 আরও কমাইলে এক কমাইলে হবে -11, ঠিক আছে না? এগুলো ডিফারেন্সিয়েশন, এগুলো আপনারা পারেন, আমি মনে করে দিচ্ছি একটু। হ্যাঁ, এখন বিষয় হইল এই যে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে খুবই ভালো ডিফারেন্সিয়েশন, মানে তার কোনো সমস্যা নাই, সে খুবই সহজ সরল ডিফারেন্সিয়েশন। আর এই যে ডিফারেন্সিয়েশন, এইটার হচ্ছে একটু ঘাড় বাঁকা ডিফারেন্সিয়েশন, একটু মাথা তেরা, বুঝছেন, ঘাড় তেরা ডিফারেন্সিয়েশন। এটা কি করে, সে খুবই স্বার্থপর টাইপের ডিফারেন্সিয়েশন, সে শুধু নিজেকে চেনে, আর কাউরে, দুনিয়ার কাউরে সে দাম দেয় না। দেখেন এই যে ঘাড় তেরা ডিফারেন্সিয়েশন, সে হচ্ছে শুধু এক্সকে চেনে, বাকিদেরকে সে কাউন্ট করে না, গুনায় ধরে না, এমন অবস্থা আর কি। দেখেন আমি একটু ডিফারেন্সিয়েশনের এখানে আরেকটু কথা বলি। মনে করেন যে আমার কাছে 10x টু দি পাওয়ার 25, এটা ডিফারেন্সিয়েশন কী হবে, এই যে কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টটা কী হয়, ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে, এই যে কনস্ট্যান্টটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসলো, বাকি থাকে x টু দি পাওয়ার 25 এর ডিফারেন্সিয়েশন, মাথার পাওয়ার আসবে সামনে, এক্সের পাওয়ার এক কমে 25 থেকে কমে 24 হবে, তাই না? তাহলে আমরা কী শিখলাম, যে যদি চলকের পাশে কোনো কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে। ওকে, আবার অনেকে যারা এগুলো পারেন তাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু আমি সবাই যাতে বুঝতে পারে এই জন্য একটু ব্যাকগ্রাউন্ড বলতেছি। হ্যাঁ, তো ডিডি এক্স অফ, মনে করেন যে শুধু 10 আছে, কোনো চলক নাই, শুধু 10 আছে, কোনো চলক নাই, তাহলে এটা কি ধ্রুবক না? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত হয়? 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় 0। আর ধ্রুবক যদি কোনো চলকের পাশে থাকে তাহলে ওই ধ্রুবকটা বাইরে চলে আসে এবং শুধু চলকের ডিফারেন্সিয়েশন হয়। ক্লিয়ার? এখন আসেন, এই যে ডেল্টা ডেল্টা এক্স অফ, মনে করেন এক্স টু দি পাওয়ার 5 এর আমরা ডিফারেন্সিয়েশন করব, কোনো সমস্যা নাই। এই যে দেখেন এক্স, এখানেও কি আছে এক্স, তাহলে এক্সকে তো সে চেনে, এক্সকে সে মূল্য দেয়, এক্সকে চলক হিসাবে বিবেচনা করে, দাম দেয়, এতে কোনো সমস্যা নাই। মাথার পাওয়ার আসলো সামনে, এক্স হচ্ছে 4 কমে গেল। বিষয় হলো যদি এখানে আমি লিখতাম যে এই পাশে লিখলাম 10x টু দি পাওয়ার 5, তাহলে আনসার কী হইতো, এই যেটা কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা চলে আসতো বাইরে এবং x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন, মাথার পাওয়ার আসতো সামনে এবং এক্সের পাওয়ার এক কমতো, তাতেও কোনো সমস্যা নাই। যদি আমি এমন করতাম ডেল্টা ডেল্টা এক্স, এখানে লিখলাম 10, আনসার কত আসতো? 0 আসতো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, তাতেও কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হইল, তাহলে এই ডিফারেন্সিয়েশনের সাথে এটার পার্থক্য কোথায় খেয়াল করেন, যখন আমি লিখব যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার, তখন এই ডিফারেন্সিয়েশন তো সহজ সরল ডিফারেন্সিয়েশন, তার কাছে এক্স যেরকম ইম্পর্ট্যান্ট ওয়াইটাও সেরকম ইম্পর্ট্যান্ট, সে দুজনকেই চলক হিসাবে সম্মান দেয়। সে বলে যে আমি প্রথমে এক্স টু দি পাওয়ার 5কে রেখে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব, প্লাস পরে ওয়াই স্কোয়ারকে রেখে ইকুয়াল রেসপেক্ট দিব এক্স টু দি পাওয়ার 5কে, অর্থাৎ এখন এক্স টু দি পাওয়ার 5কে ডিফারেন্সিয়েট করব। বোঝা যাচ্ছে? হ্যাঁ, একটাকে রেখে আরেকটার ডিফারেন্সিয়েশন করলো, তাই না? মানে দুইজনকে ইকুয়াল রেসপেক্ট দিল, দুইজনকেই ডিফারেন্সিয়েট করছে, সেই যে দেখেন ওয়াইকে ডিফারেন্সিয়েট করছে, এই যে দেখেন এক্সকে ডিফারেন্সিয়েট করছে, তাই না? তাহলে এইটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশনের মোড। এই সেম কাজ যদি এই খারাপ ডিফারেন্সিয়েশনটাকে আমরা দেই যে তুমি এই কাজটা করে দাও, সে কি করবে, সে বলবে এক্স টু দি পাওয়ার 5 আছে আর ওয়াই স্কোয়ার আছে, সে হচ্ছে শুধু এক্সকে চেনে, ওয়াইকে সে দাম দিবে না, ওয়াইকে বলবে যে তোমাকে তো আমি চিনি না, তুমি ধ্রুবক, ধ্রুবক বলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবে। তাহলে বাকি থাকবে কি, শুধু এক্স টু দি পাওয়ার 5 থাকবে না? এখন সে বলবে যে এবার ঠিক আছে, শুধু এক্স, আমার পরিচিত লোক আছে, এখন এটাকে ডিফারেন্সিয়েট করব 5x টু দি পাওয়ার 4। বোঝা গেল এটার এটার মধ্যে পার্থক্য কি? এ হচ্ছে কি শুধু নিজেকে রেখে বাকিদেরকে ধ্রুবক বিবেচনা করে তাদেরকে ডিফারেন্সিয়েশনের আওতা থেকে বাইরে বের করে দেয়, আর সে কাউকে ধ্রুবক বিবেচনা করে না, যারা চলক তাদেরকে চলকের রেসপেক্ট দেয়, আর এ হচ্ছে রেসপেক্ট দেয় না, স্বার্থপরের মতো শুধু নিজেরটা নিজে চেনে। বুঝছেন? তাহলে যদি আমি এটা বলি যে ডেল ডেল ওয়াই, এখানে বললাম এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার,
এখন আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার নেচার, কারণ এখন সে ওয়াইকে ধ্রুবক চলক বিবেচনা করবে, আর এক্সকে এখন সে চিনবে না, গুণায় ধরবে না, এক্সকে আগেই ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবে, আর ওয়াই স্কোয়ারকে সে এখন ডিফারেন্সিয়েট করবে। ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? 2y। বুঝতে পারছেন? সেম কাহিনী। এই যে দেখেন ডেল ডেল জেড, ব্র্যাকেটের ভিতরে মনে করেন আছে যে y⁻10 আর z³ সে এখন কাকে চিনবে? জেডকে চিনবে। নিচে যে আছে তাকে চিনবে, জেডকে চিনবে, ওয়াইকে চিনবে না, ফলে ওয়াইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, ডিফারেন্সিয়েশন করবে কার? জেডের। ডিফারেন্সিয়েশনটা করবে জেডের, ফলে আনসার আসবে 3z²। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ঘটনা। এখন যদি এই খারাপ ডিফারেন্সিয়েশনটাকে যদি আমরা বলি যে y⁻10 z⁵কে তুমি ডিফারেন্সিয়েট করে দাও, সে বলবে যে ওয়াইকে আমি চিনি না, ওয়াই ধ্রুবক, জেডকে আমি চিনি না, জেডও ধ্রুবক, তার মানে এরা সবাই ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, সে 0 করে দিবে। বুঝতে পারছেন? এই যে সে যে স্বার্থপরতা করে, পার্শিয়ালিটি করে, পার্শিয়ালিটি মানে কি? কোনো একটার পক্ষ নেওয়া, পার্শিয়ালিটি, তাই না? এই কারণে এই ডিফারেন্সিয়েশনের নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আশা করি কিছুটা আপনাদের মনে আসছে। এখন আমরা রেডি ফর দিস ম্যাথ। ওকে, এখন আসেন, এখন আমি ঝটপট, আমার কাজ ইজি হয়ে গেল। দেখেন এখানে এক্স আছে, এখানে কি আছে? x⁵ আছে। 3কে ধ্রুবককে বাইরে বের করে দিবে, y² ধ্রুবক বিবেচনা করে বাইরে বের করে দিবে, বাকি থাকে কি? x⁵কে ডিফারেন্সিয়েশন করে 5x⁴ দিবে, প্লাস এই যে মাঝের প্লাস দিলাম। 5 তার কাছে ধ্রুবক বাইরে বের করে দিছে, y তার কাছে ধ্রুবক বাইরে বের করে দিছে। খেয়াল করেন এক্স, এখানে কি কোনো এক্স আছে? এর সাথে কোনো এক্স নাই, ফলে এরা সবাই তার কাছে ধ্রুবক, আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? 0, সাথে আছে i², এই যে দিলাম i², প্লাস এখানে আসেন ওয়াইকে শুধুমাত্র চিনবে, সে ওয়াইকে শুধুমাত্র চিনবে, 3x⁵কে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিছে, আর y²কে ডিফারেন্সিয়েশন করে পাওয়া গেছে 2y। ঠিক আছে, প্লাস ওয়াই, এই যে ওয়াইকে শুধু চিনে, 5z² চিনে না, 5z² বাইরে বের করে দিছে, y³ ডিফারেন্সিয়েশন করে পাওয়া যায় 3y², সাথে আছে যে প্লাস। এখানে আসেন জেড, এই জায়গায় কি কোনো জেড আছে? কোনো জেড নাই, কাউকেই চিনে না, মানে সবাই ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, প্লাস এখানে দেখেন জেডের রেসপেক্টে শুধু z²কে চিনবে, 5y²কে বাইরে বের করে দিবে, 5y³ বাইরে বের করে দিবে, z² ডিফারেন্সিয়েশন হবে 2z, সাথে আছে k²। সো হোয়াট এভার ইজ হেয়ার ইজ আনসার। তাহলে 3×5 কত হইল? 15 y² x⁴ y², সাথে আছে কি? i², এই যে দিলাম i², প্লাস 3 দুগুণে 6 x⁵y প্লাস 3×5 15 y² z², সাথে থাকতে পারে j, প্লাস 5 দুগুণে 10 y³ z with unit vector k, and this is your gradient. This is your answer. ওকে, এখন যদি আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি গ্রেডিয়েন্ট বের করো, গ্রেডিয়েন্ট ফাই নির্ণয় করো, গ্রেডিয়েন্ট ফাই কত বলার পরে বললো কত, বলার পরে একটা বিন্দু উল্লেখ করলো, এত এর গ্রেডিয়েন্ট 1 1 -1 বিন্দুতে কত? তাইলে একটা বিন্দু দেওয়া আছে না? এখন এই যে বিন্দু, এই বিন্দুর প্রথমটা x এর মান, পরেরটা y এর মান, পরেরটা z এর মান, এটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, মানগুলো আমরা বসাই দিব। তাহলে x এর জায়গায় কত বসবে? 1 বসবে, 15 ইন্টু x এর জায়গায় 1, y এর জায়গায় 1, সাথে i², প্লাস এখানে আসেন 6, x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় 1, y এর জায়গায় 1, 15, y এর জায়গায় 1, z এর জায়গায় -1, সাথে আছে j², প্লাস 10, y এর জায়গায় 1³ z এর জায়গায় বসবে -1, এই যে z এর জায়গায় -1, y এর জায়গায় 1, x এর জায়গায় 1। ঠিক আছে, যে বিন্দু দেওয়া থাকবে সেটা এখানে বসাবেন আর কি। তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? 15i প্লাস 6, আর এখান থেকে আসবে 15, আর 6 কত হয়? 21। ক্যালকুলেশন খেয়াল করিয়েন যে কোথাও ভুল থাকতে পারে। প্লাসে মাইনাসে মাইনাস, 10 একে 10, 10k, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ওকে, বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট কত? এই যে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম গ্রেডিয়েন্ট। তাহলে আশা করি গ্রেডিয়েন্ট সম্পর্কে আপনাদের আর কোনো ঝামেলা থাকার কথা না। ওকে, শেষ। তাহলে গ্রেডিয়েন্ট সংক্রান্ত যেসব অঙ্ক আপনার বইয়ে আছে, যে বই আপনি ফলো করেন না কেন, সেই বই থেকে গ্রেডিয়েন্টের যেসব অঙ্ক আছে নিজেরা প্র্যাকটিস করবেন এবং নিজে নিজে করার চেষ্টা করবেন, যেটাতে প্রবলেম হবে আমাকে দেখাবেন। ওকে, এখন আসেন তাহলে আমরা পরের অংশে যাই। গ্রেডিয়েন্ট তাহলে মুছলাম আমি, বুঝছেন নিয়ম কি? বুঝছেন?
গ্রেডিয়েন্ট অফ ফাই কি এক্সের এই যে সরাসরি এখান থেকেও আপনি লেখা শুরু করতে পারবেন গ্রেডিয়েন্টের অঙ্ক এক্সের সাথে ফাই, ওয়াইয়ের সাথে ফাই, জেডের সাথে ফাই, আই যে কে থাকবে এটাই গ্রেডিয়েন্ট। ওকে ওকে, এখন আসেন নেক্সট অংশ ডাইভারজেন্স। ডাইভারজেন্স অ্যাপ্লাই করতে হয় কিসের উপরে? কোনো একটা সার্টাইন ভেক্টরের উপরে ডাইভারজেন্স। এখন আসেন ডাইভারজেন্স। দেখেন এইটা হচ্ছে আমাদের নেবলা অপারেটরের সাথে যখন কোনো একটা পার্টিকুলার ভেক্টরকে ডট করব তখনই সেটা আমাকে ডাইভারজেন্স অফ এ ভেক্টর দিবে। ঠিক আছে, যে ভেক্টরকে নেবলার সাথে ডট করা, কোনো ভেক্টরকে নেবলার সাথে ডট করলেই সেই ভেক্টরের ডাইভারজেন্স পাওয়া যায়। কোনো ভেক্টরকে নেবলার সাথে ডট করলেই সেই ভেক্টরের কী পাওয়া যায়? ডাইভারজেন্স পাওয়া যায়। ওকে, কোনো ভেক্টরকে নেবলার সাথে ডট করলেই ডাইভারজেন্স পাওয়া যায়। এখন খেয়াল করেন তো, এটা কি ডট প্রোডাক্ট না? ডাইভারজেন্স মানে কি? ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের ফলাফল মানে ডাইভারজেন্স। ডট প্রোডাক্টের ফলাফল ডাইভারজেন্স 0 হইতে পারে, ডাইভারজেন্স পজিটিভ হইতে পারে, ডাইভারজেন্স নেগেটিভ হইতে পারে। এগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন। ডাইভারজেন্স 0 এই কথার মানে হচ্ছে কি? 0 ডাইভারজেন্স মানে কি? সলিনয়েডাল। এমন কোনো ভেক্টর যদি পাওয়া যায় যার ডাইভারজেন্স 0 তাহলে বুঝতে হবে যে সেই ভেক্টরটা সলিনয়েডাল। অথবা যদি প্রমাণ করতে বলে যে প্রমাণ করো এ ভেক্টরটি সলিনয়েডাল, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ ভেক্টরের ডাইভারজেন্স 0। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন ডাইভারজেন্স পজিটিভ। এই কথার মানে হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, কোনো একটা পয়েন্টের দিকে ডেনসিটি বাড়তেছে। ডাইভারজেন্স পজিটিভ মানে এটাও কিন্তু আমরা আলোচনা করতেছি, ডেনসিটি কি হচ্ছে, সরি পজিটিভ ডাইভারজেন্স মিন্স ডেনসিটি কমতেছে, কোনো একটা পয়েন্টে ডেনসিটি কমতেছে। আর এখানে ডাইভারজেন্স নেগেটিভ মানে হচ্ছে ডেনসিটি ইনক্রিজ করতেছে। এগুলোও আমরা অলরেডি দেখে ফেলছি, সো এগুলো আমার বলার বিষয় না। আমার অঙ্কের মধ্যে লাগবে হচ্ছে যে এইটা। আমাকে কখনো বলতে পারে যে প্রমাণ করো অমুক ভেক্টরটা সলিনয়েডাল, তখন আমাকে প্রমাণ করতে হবে যে ওইটার ডাইভারজেন্স 0। ঠিক আছে, এখন আসেন তাহলে আমরা কোনো একটা ভেক্টর নেই, আমরা কিভাবে ডাইভারজেন্স বের করতে হয় সেটা একটু দেখি। আমি একটা পার্টিকুলার অঙ্ক দেখতেছি, আমি বই থেকে একটা অঙ্ক নিছি, যে কোনো একটা অঙ্ক, র্যান্ডম একটা অঙ্ক নিচ্ছি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে a vector equal to 6y z square I cap plus 2x square z j cap plus x y square k cap ভেক্টরটি সলিনয়েডাল, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো সলিনয়েডাল একটু আগে বলছি, সলিনয়েডাল মানেই কি? ডাইভারজেন্স 0। সলিনয়েডাল মানে কি? ডাইভারজেন্স ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই ভেক্টরের ডাইভারজেন্স নিব, সেটা ইকুয়াল টু যদি আমি 0 প্রমাণ করে ফেলতে পারি তাহলে আমার কাজ শেষ। এখন আসেন তাহলে এটার আনসার, আমরা ডাইভারজেন্স বের করি। তাহলে ডাইভারজেন্স অফ এ ভেক্টর ইকুয়াল টু, ডাইভারজেন্স কীভাবে বের করতে হয়? ডেল ডট এ, নেবলার সাথে এ ভেক্টরকে ডট করতে হবে। তাহলে নেবলা জিনিসটা কীরকম হয়? ডেল ডেল এক্স, সাথে থাকে আই, ডেল ডেল ওয়াই, সাথে থাকে জে ক্যাপ, ডেল ডেল জেড, সাথে থাকে কে ক্যাপ। এটার সাথে এই যে ডট করবো কাকে? এ ভেক্টরকে। এই যে এ ভেক্টরটাকে একটু লিখি, 6y z স্কোয়ার আই ক্যাপ প্লাস 2x স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস এক্স ওয়াই স্কোয়ার কে ক্যাপ। মান বসাইলাম। এখন আমরা ডট গুণের নিয়ম আমরা জানি, তাই না? ডট গুণের নিয়ম কি? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করতে হয়। তাহলে আয়ের সহগ আছে ডেল ডেল এক্স, এখানে আয়ের সহগ আছে এই যে এটা, তাহলে এটার সাথে এটা গুণ হবে। গুণ শব্দটা ইউজ করা ঠিক না, মানে অপারেট করবে 6y z স্কোয়ার। এবং ডট গুণের আনসারের মধ্যে কোনো আইজেকে থাকে না, ফলে এখানে কোনো আইজেকে লেখা যাবে না। প্লাস ওয়াই এর সাথে এখানকার ওয়াই কম্পোনেন্ট, এটা জে এর সাথে এই জে এর কম্পোনেন্ট, তাই না? তাহলে ডেল ওয়াই, এখানে থাকবে 2x স্কোয়ার জেড প্লাস কে এর সাথে এখানকার কে নিতে হবে, তাহলে ডেল ডেল জেড। ওকে, এখন আসেন ঘাটতারা ডিফারেন্সিয়েশন। এখানে কি কোনো এক্স আছে? কোনো এক্স নাই, কাউকে চিনে না, কাউকেই দাম দিবে না, সবাইকে ধ্রুবক মনে করবে, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। এখানে কি কোনো ওয়াই আছে? কোনো ওয়াই নাই, সবাইকে 0। এখানে কি কোনো জেড আছে? নাই, 0। তাহলে তারপরে লিখবেন যেহেতু ডেল ডট এ ইকুয়াল টু 0, সুতরাং এ ভেক্টরটি সলিনয়েডাল। হয়েছে? এ ভেক্টরটা কি হয়ে গেছে? সলিনয়েডাল হইয়া গিয়াছে। এ ভেক্টরটা সলিনয়েডাল।
ठीक है। ভাবতেছি এখান থেকে আরেকটা প্রশ্ন দেওয়া উচিত। তাহলে এইটাকে বোঝা গেছে, এই প্রশ্ন বোঝা গেল, ডান। এখন আসেন পরের প্রশ্ন, ডাইভারজেন্সের সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন। প্রশ্নটা হইল कैसे क्या हो गए देखते देखते, हाँ, 2az কে ক্যাপ প্রমাণ না, এ ভেক্টর, এটা নতুন প্রশ্ন, হ্যাঁ নতুন প্রশ্ন, এটা খাতায় উঠাবেন। এ ভেক্টর ইকুয়াল টু ইহা হলে এ এর কোন মানের জন্য এ ভেক্টর সলিনয়েডাল হবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক হ্যাঁ, ইহা হইল প্রশ্ন। তাহলে এ ইকুয়াল টু এটা 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 একটু চেঞ্জ করে দিছি, দিয়ে বলছে যে এ এর কোন মানের জন্য এ ভেক্টরটি সলিনয়েডাল হবে, তার মানে এখন বর্তমানে সলিনয়েডাল না, সলিনয়েডাল বানাইতে হবে। এখন সলিনয়েডাল হওয়ার জন্য আমরা কি জানি, ডট প্রোডাক্টের ভ্যালু কত হওয়া লাগে, 0 হওয়া লাগে না? সলিনয়েডালের জন্য ডট প্রোডাক্টের মানে ডাইভারজেন্সের ভ্যালু কত হওয়া লাগে, 0 হওয়া লাগে। তাহলে প্রথমে আমরা ডাইভারজেন্স বের করব, সেই ডাইভারজেন্সের মান ইকুয়াল টু 0 বসাই দিব, শেষ। প্রথমে ডাইভারজেন্স বের করব, সেই ডাইভারজেন্স ইকুয়াল টু 0 বসাই দিব। কেন 0 বসাবো, কারণ বলছে সলিনয়েডাল বানাইতে হবে, তাহলে ইকুয়াল টু 0 বসাই দিব। তাই প্রথমে আমরা ডাইভারজেন্স বের করি, এই যে ডাইভারজেন্স অফ এ, ডেলের মান লিখলাম, এখানে হচ্ছে আমাদের এ ভেক্টরটা লিখতে হবে, এইটা যেভাবে আছে এইভাবে। আমার কষ্ট কমানোর জন্য হচ্ছে আমি একটা রেডিমেড প্রশ্ন নিয়ে নিছি আর কি, বুঝছেন? হয়েছে? এখান থেকে আমাকে কি করিতে হবে, আগের মতো ডাইভারজেন্স বের করতে হবে এক্সের সাথে, যে ইহা 6yz² প্লাস y এর সাথে ইহা 2x² প্লাস কে এর সাথে যে 2az, ঠিক আছে? এখন x, এখানে কি কোনো x আছে, কোনো x নাই, মানে সবাই ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। এখানে কোনো y নাই, মানে সবাই ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। z, এখানে কি কোনো z আছে, ইয়েস, এক পিস z আছে, ফলে z এর সাপেক্ষে z ডিফারেন্সিয়েশন হবে 1, আর 2 একে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবে 2a, z এর রেসপেক্টে z এর ডিফারেন্সিয়েশন কত, 1, হয়েছে? তাহলে এটা কি আমাদের ডাইভারজেন্স না? এটাই তো ডাইভারজেন্স। এখন বলছে সলিনয়েডাল হতে হবে, তাহলে লিখেন এ ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি ডেল ডট এ ইকুয়াল টু কত হয়, 0 হয়। তো ডেল ডট এর মান অলরেডি আমরা পেয়ে গেছি না, 2a, ডেল ডট এ ইকুয়াল টু কত, 2a। कुछ तो खराब हो गया। আমি বানাই দিছি তো, এই কারণে একটু থোড়াসা ঝামেলা হয়ে গেছে। একটা কাজ করি, আমি একটু চেঞ্জ করি, আর একটু চেঞ্জ করি। চেঞ্জটা হইল এখানে একটা y দিই, এটা চেঞ্জ করে আমি হচ্ছে জাস্ট 2y দিলাম, জাস্ট 2y। এটা একটু চেঞ্জ করতেছি, আই এম সো সরি। 2y, বুঝছেন কি করছি? এটা যেভাবে আছে ওইভাবে রয়ে গেছে, এখানে শুধু 2y লিখছি, 2y, আর এখানে হচ্ছে 2az। এখন আপনি চাইলে হচ্ছে এখানে 2az না লিখে অন্য কিছু, আচ্ছা 2y না লিখে 5y লিখি, 5y, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, তাহলে এটা ইকুয়াল টু কত হয়, এই যে এক্স এর রেসপেক্টে এখানে ডিফারেন্সিয়েশন 0 প্লাস, এটা কিন্তু আর 0 হবে না, এটার এখন একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। দেখেন এক্স এর রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েশন 0 প্লাস
ওয়াই রেসপেক্টে এটা ডিফারেন্সিয়েশন কত হবে, 5টা হচ্ছে কনস্ট্যান্ট, 5 চলে আসলো বাইরে, ওয়াই রেসপেক্টে ওয়াই ডিফারেন্সিয়েশন কত 1, তাহলে 5 × 1 প্লাস জেড এর রেসপেক্টে জেডকে ডিফারেন্সিয়েশন করতে হবে 2, এটা আসলো বাইরে, এই যে 2 এ আসলো বাইরে, জেড এর রেসপেক্টে জেড এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে ফাইনালি আমরা কি পাইলাম 5 + 2a, কত পাওয়া গেছে 5 + 2a, এটা কিসের মান, ডেল ডট এ এর মান। এ ভেক্টরটা সলিনয়েডাল হবে যদি ডেল ডট এ ইকুয়াল টু 0 হয়, ডেল ডট এ কত 5 + 2a, তাহলে 5 + 2a ইকুয়াল টু কত হবে 0, 2a ইকুয়াল টু কত -5, a ইকুয়াল টু কত -5/2, এটাই উত্তর। এর মান যদি -5/2 হয় তাহলে এ ভেক্টরটা সলিনয়েডাল হবে। এই টাইপের ভেক্টরকে আপনাকে মানে এই সিমিলার টাইপের প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে, সো এটা শিখে রাখবেন যে কীভাবে আমরা সলিনয়েডাল কোনো একটা ভেক্টর থেকে পার্টিকুলার কোনো একটা মান বের করতে পারি। এ দেওয়া থাকতে পারে অথবা এম দেওয়া থাকতে পারে অথবা অন্য যে কোনো লেটার দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডাইভারজেন্সের কাহিনী। এখন আমরা চলে যাব দ্য আলটিমেট ওয়ান, কার্ল। ওকে, মুছলাম আমি। ওকে, এখন আসেন ফাইনাল। একটা ক্লাসেই হচ্ছে মানে আমি লম্বা হচ্ছে হয়তো শেষ করে দিতে যাচ্ছি আর কি। এক ক্লাসে দিলে সুবিধা, নোট করতেও সুবিধা, বুঝতেও সুবিধা, শিখতেও সুবিধা। এখন আসেন কার্ল। যখন কোনো একটা ভেক্টরের সাথে নেবলার ক্রস প্রোডাক্ট নেওয়া হয় সেটাই দিয়েই বোঝায় কার্ল। কার্ল অফ এ ভেক্টর, কার্ল অফ এ ভেক্টর মানে হচ্ছে নেবলার সাথে ওই ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিতে হবে, নেবলার সাথে ওই ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিতে হবে। এখন যেহেতু ক্রস প্রোডাক্ট নেওয়া হচ্ছে, আমরা জানি যে ক্রস গুণের যে ফলাফল সেটা ভেক্টর রাশি হয়, তাহলে কার্ল একটা কীরকম রাশি, ভেক্টর রাশি। কার্ল এর মান নাল ভেক্টর মানে 0 হইতে পারে নাও হইতে পারে, কার্লের মান 0 হইতে পারে নাও হইতে পারে। যদি কার্ল ইকুয়াল টু 0 হয় তবে সেটা দিয়ে বোঝায় যে ওই ভেক্টরটা সংরক্ষণশীল, ভেক্টরটা কি সংরক্ষণশীল। এবং কার্ল শব্দটা আসছে কই থেকে, কার্ল শব্দটা আপনার শুনছেন এর আগে কোথাও এক জায়গায়, কোথায় শুনছেন, একজন আরেকজনের চুল দেখে বলতাম, বেশিরভাগ মেয়েরা এটা বলতো যে অমুকের চুল খুবই কার্লি, আমার চুল স্ট্রেইট, মানে কোনো চুলের মধ্যে ম্যাক্সিমাম সময় এটা ইউজ করা হয়। কার্লি চুল, কার্লি চুল মানে কি, যে এরকম ঘূর্ণন আছে, রোটেশন আছে, যাদের চুলে পেচ আছে, পাক আছে, তাদের চুলকে বলতাম আমরা কার্লি চুল। আর যাদের চুলের মধ্যে কোনো প্যাচ নাই তাদের চুলকে বলতাম স্ট্রেইট চুল। তাহলে ওই শব্দ থেকেই এটা আসছে কার্ল, কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। তাহলে যার যদি কোনো ভেক্টরের কার্ল 0 আসে তার মানে হচ্ছে ওই ভেক্টরের কোনো প্যাচ নাই, কোনো ঘূর্ণন নাই, মানে ভেক্টরটা অঘূর্ণনশীল। কার্ল ইকুয়াল টু 0 হয় তার মানে ভেক্টরটা কীরকম হবে, অঘূর্ণনশীল। ভেক্টরটা কীরকম, অঘূর্ণনশীল, ভেক্টরটা হচ্ছে অঘূর্ণনশীল। আর যখন কার্ল নট ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0 মানে কি, কার্লের মান 0 না মানে ঘূর্ণন আছে, তার মানে সে ঘুরতেছে, তার মানে হচ্ছে সে ঘূর্ণনশীল। এখন একটা বিষয় আছে, ম্যাথমেটিক্যালি এটা দেখানো যায়, যেই ভেক্টরটা অঘূর্ণনশীল সে আবার সংরক্ষণশীল হয়, যে ভেক্টরটা অঘূর্ণনশীল সেটা আবার কি হয়, সংরক্ষণশীল হয়। আর যে ঘুরে সে হচ্ছে অসংরক্ষণশীল হয়। ওকে, তাহলে অঘূর্ণনশীলের সাথে সংরক্ষণশীল, ঘূর্ণনশীলের সাথে অসংরক্ষণশীল, এটা মনে রাখবেন কিভাবে, অঘূর্ণনশীল মানে হচ্ছে যে ঘুরে না, যে ঘুরে না সে হচ্ছে সংরক্ষণশীল। মনে করেন যে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য যে ঘুরতেছে না তার মধ্যে সংরক্ষণশীল থাকবে, আর যে ঘুরতেছে সে নষ্ট করে ফেলবে, তথ্যটা সংরক্ষিত থাকবে না, এটা হবে অসংরক্ষণশীল। ওকে, এখন আসেন আমরা তাহলে কার্লের একটা দুইটা অঙ্ক করি। এখন আপনাকে যদি প্রশ্ন করে যে প্রমাণ করো অমুক ভেক্টরটা অঘূর্ণনশীল, তাহলে আপনাকে কি প্রমাণ করতে হবে, যে ওইটার কার্ল হচ্ছে 0, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা অঙ্ক নেই আমরা, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আপনাকে যদি বলে কোনো একটা ভেক্টর দিয়া যে অমুক ভেক্টরের কার্ল নির্ণয় করো, দিয়ে আপনাকে একটা বিন্দু দিতে পারে যে 1, 3, 2 বিন্দুতে কার্ল নির্ণয় করো, তাহলে ফাইনাল উত্তরে কি ওই যে গ্রেডিয়েন্টে যেরকম XYZ এর মান বসাইছিলাম ওইভাবে জাস্ট মান বসাই দিবেন। এখন আসেন তাহলে আমি এটা মুছে প্রশ্ন লিখি, একটা কোয়েশ্চেন লিখি, যে তাহলে আমরা একসাথে শিখে যাব যে কিভাবে কার্লের অঙ্ক করতে হয়। কার্ল এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে আমি মেজর থেকে নিচ্ছি, হ্যাঁ মেজরের ফিজিক্স বই থেকে নিচ্ছি। এখানে সাইন কোস যুক্ত কিছু প্যারামিটার আছে, সো ওইটা যদি আপনি পারেন তাহলে সহজগুলো ইজিলি পারবেন। y স্কোয়ার cos x প্লাস z স্কোয়ার সাথে হচ্ছে i
মানে এই টপিকটা হচ্ছে মেজর নন মেজর সবার জন্য ইম্পর্টেন্ট, সো সবারই শিখতে হবে এটা। সাথে আছে 2y sin x মাইনাস 4 লিখছি নাকি কত লিখছি, যে প্লাস 3x জেড স্কোয়ার প্লাস 2k। বলছে আমাকে যে দেখাও যে এ ভেক্টরটি অঘূর্ণনশীল, মানে সে ঘুরে না, অঘূর্ণনশীল, এটা আমাকে দেখাইতে হবে, বা সংরক্ষণশীল। এখন আবার এটার সাথে আবার এরকমও বলতে পারে যে দেখাও যে এ বল ক্ষেত্রটি বা এ ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, একই জিনিস। তাহলে যেহেতু অঘূর্ণনশীল মানে ঘুরবে না অথবা সংরক্ষণশীল, তার মানে কার্লের মান কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। তাহলে কার্ল ডেল ক্রস এ, এটা বের করে এটা ইকুয়াল টু 0 বসাই দিব, শেষ। এখন কার্ল বের করার নিয়ম কি মনে আছে, কিভাবে আমরা ক্রস প্রোডাক্ট করতাম? উপরে এই যে এরকম ডিটারমিনেন্ট বা নির্ণায়ক পদ্ধতিতে করা লাগতো, তাই না? প্রথমে লেখা লাগে যে নেবলা অপারেটরের ডেল ডেল এক্স ওয়াই জেড, নেবলার 3টা কম্পোনেন্ট লিখলাম, তারপরে এ ভেক্টরের 3টা কম্পোনেন্ট লিখতে হবে। এ ভেক্টরের কম্পোনেন্টগুলোকে এই যে নিচে নিচে লিখতেছি, cos x প্লাস জেড স্কোয়ার, আর ওয়াই কম্পোনেন্ট হইল 2y sin x মাইনাস 4, জেড কম্পোনেন্ট হইল 3x জেড স্কোয়ার প্লাস 2, ঠিক আছে? এবং এই কার্ল ইকুয়াল টু কত বসাই দিব, 0। কার্ল ইকুয়াল টু কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। এই 0 বলতে নাল ভেক্টর বোঝায়, কারণ এটা তো ভেক্টর না, তো ভেক্টর তো আর শূন্য মান হয় না, এটা ভেক্টর হয়, তাই তো? ওকে, এখন আসেন, এখন আমরা এটাকে ডিটারমিনেন্টটা সলভ করতে হবে। তো প্রথমে আমরা এই যে আই এর কলাম এবং আই এর সারি বাদ দিলাম, এটা এবং এটা বাদ দিলাম, এগুলো আপনারা জানেন। এটা বাদ দিলে ওয়াই এর সাথে এই যে এই টার্মটা আসে, তাই না? তাহলে ডেল ওয়াই এর সাথে এই যে এটা আসে 3x জেড স্কোয়ার প্লাস 2, তারপরে সূত্রের মাইনাস, এটার সাথে আসবে এটা, ঠিক আছে? প্রথমটা প্লাস, পরেরটা কি হয়, মাইনাস। যে এর জন্য এই যে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে এক্স এর সাথে এই যে এইটা আসবে। আচ্ছা, আমার ক্যালকুলেশন আমি তাড়াতাড়ি করতেছি, সো ভুল হইতে পারে, খেয়াল করি। জেড এর সাথে আসবে এই যে এইটা, হয়েছে? তারপরে আসেন কে, প্লাস মাইনাস পরে আবার প্লাস, প্লাস কে, এই কলাম এই সারি বাদ যাবে, এক্স এর সাথে এই যে এটা 2y sin x মাইনাস 4, কোনটার সাথে কোনটা নিয়েছিলাম, এটার সাথে এটা, এখন হবে মাইনাস, এটার সাথে এটা মাইনাস y এর সাথে y স্কোয়ার cos x প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের সলভ। এখন আসেন এটাকে আমরা একটা একটা করে একটু ভাঙাই। তাহলে আই ক্যাপ থাকলো সামনে, সমস্যা নাই। ওয়াইয়ের সাপেক্ষে এখানে কি কোনো, এই যে প্রথমটা থেকে কোনো ওয়াই আছে, নাই, 0, প্লাস 2টা কনস্ট্যান্ট 0, তাহলে পুরোটাতে কোনো ওয়াই নাই, পুরোটা ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে, 0, মাইনাস এখানে কি কোনো 0 জেড আছে, এটাতে জেড নাই, এটাতেও জেড নাই, পুরোটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, মাইনাস এক্স, এখানে এক্স আছে, এক্সের রেসপেক্টে দেখেন 3z স্কোয়ার আগেই বাইরে চলে আসবে, 3z স্কোয়ার আগে বাইরে চলে আসলো, এক্সের রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন কত হবে, 1, এক্সের রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন 1, মাঝে আছে প্লাস, এক্সের রেসপেক্টে এই যে 2 কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন কত হবে, 0 হবে। তারপর আসেন মাইনাস 0, তো আর লেখা লাগে না, মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, জেড এর রেসপেক্টে দেখেন এই প্রথমটাতে কোনো জেড নাই, ফলে এটা ডিফারেন্সিয়েশন 0, লেখা লাগবে না। জেড এর রেসপেক্টে এই যে পরের জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে, 2z, সামনে আছে মাইনাস, এই যে দেখেন 2z, ঠিক আছে? জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হইল, 2z। কিন্তু কোথাও কি ভুল করলাম নাকি, 3z স্কোয়ার এক্সের রেসপেক্টে x1 কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন হলো 0, মাইনাস
জেড রেসপেক্টে এটাতে কিছু নাই, এটাতে আসবে 2z, হ্যাঁ 2z। আচ্ছা এতটুকু গেল। তারপরে আসেন কেতে, প্লাস কে এক্সের রেসপেক্টে এইটা ডিফারেন্সিয়েশন, 2y হচ্ছে তার কাছে কনস্ট্যান্ট, সে বাইরে বের করে দিল। এক্সের রেসপেক্টে এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হইলো কজ এক্স। -4 আছে, 4-এর ডিফারেন্সিয়েশন 0, সেটা লেখা লাগবে না। এই যে মাইনাস, এই যে দিলাম মাইনাস। ওয়াই রেসপেক্টে ওয়াইকে ডিফারেন্সিয়েট করবে, কজ এক্সকে বাইরে বের করে দিবে। তাহলে এই যে কজ এক্সকে বাইরে বের করে দিল, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন হবে কত, 2y। এই যে লিখলাম 2y কজ এক্স, প্লাস ওয়াই রেসপেক্টে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন তো 0। কিন্তু বিষয় হলো এখানে তো কুছ তো গড়বড় হে, এটাও 0 আসার কথা। কোয়েশ্চেন ঠিক আছে কিনা আমি একটু চেক করে নেই। আচ্ছা এইটা হচ্ছে প্রশ্নের মধ্যে একটু ভুল আছে বুঝছেন, প্রশ্নটা কারেকশন হবে, এখানে আসবে জেড কিউব, বুঝতে পেরেছেন? यहाँ पे জেড কিউব আসবে, এখানে জেড কিউব আসবে। এটা বইয়ে, আমি যে বই থেকে নিছি আর কি, বইয়ে একটু ভুল ছিল। তাহলে আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে দেখেন আমরা এটা আরেকবার দেখি। এক্সের সাপেক্ষে এইখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এক্সের সাপেক্ষে এক্স শুধু হচ্ছে চলক, 3z² বাইরে, যে 3z² বাইরে, এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন 1 মাইনাস, এই যে মাইনাসটা এখানে আসলো। জেডের সাপেক্ষে এখানে কোনো জেড নাই, ফলে ডিফারেন্সিয়েশন 0, এটা লেখা লাগবে না। সামনে আছে মাইনাস, এই যে মাইনাস। জেডের সাপেক্ষে জেড কিউবের ডিফারেন্সিয়েশন কী হবে, 3z²। জেড কিউবের ডিফারেন্সিয়েশন কী হয়, 3z² হয়। বাকিগুলো যেভাবে আছে সেভাবে দেখেন, প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস 3z² মাইনাস 3z² কাটা যাবে, আর 0 তো 0। তার মানে 0i মাইনাস 0j প্লাস 0k দ্যাট ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, দ্যাট ইজ কার্লের মান কত পাইছি, 0। অতএব ডেল ক্রস এ ইকুয়াল টু 0, অতএব এ ভেক্টরটি ও ঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। বুঝতে পারছেন? তাহলে এই টাইপের ছোট ছোট প্রশ্ন যদি পরীক্ষায় আসে পারবেন আশা করি। হ্যাঁ, এখন যে সব সময় যে 0 আসবে ব্যাপারটা তা না, অন্য কিছুও আসতে পারে। আনসারটা 0 না এসে অন্য কিছুও আসতে পারে, বুঝছেন? 0 না এসে অন্য কিছুও আসতে পারে, সেটাও একটু দেখাই দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তা না হলে আপনাদের একটা মিসকনসেপশন থাকবে যে সব সময় এতটুকু লিখে তারপরে 0 বসাই দিতে পারেন। সব সময় যে 0 আসবে ব্যাপারটা তা না, যদি অঘূর্ণনশীল হয় তাহলেই কেবল 0 আসবে, বুঝছেন? তা আমি আরেকটা অঙ্ক দিয়ে এটা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। f vector equal to 3x⁵y² plus 2x³ z² plus xy⁵। এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। f এর কার্ল নির্ণয় করো, ধরেন 1 1 2 বিন্দুতে, 1 1 2 বিন্দুতে আমাদের কার্ল নির্ণয় করতে হবে। তাহলে আসেন, কার্ল ডেল ক্রস এফ ইকুয়াল টু, নিয়ম হইল কি, উপরে আই, তারপরে জে, তারপরে কি, প্রথমে নেবলা অপারেটর লিখতে হয়, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তারপরে আই এর নিচে লিখতে হবে আই এর কম্পোনেন্ট। আই এর কম্পোনেন্ট কত, 3x⁵y²। জে এর নিচে লিখতে হবে, এখানে একটা জে আছে, জে দেন এখানে একটা কে আছে। তাহলে জে এর কম্পোনেন্ট কতটুকু, 2x³ z²। কে এর কম্পোনেন্ট xy⁵। এই ভ্যালুগুলো আমরা বসাইলাম, বসাই এখন আমরা কার্ল বের করি। তাহলে আই, এই কলামে এই সারি বাদ দিলে ওয়াই এর সাথে এই যে এটা আসে, ডেল ডেল ওয়াই xy⁵। সূত্রের মাইনাস এটার সাথে আসবে এখন এটা, জেড এর সাথে এই যে এটা 2x³ z²। প্রথমটা প্লাস, পরেরটা কি হবে মাইনাস,
এই যে পরেরটা হলো মাইনাস, এই কলাম এই সারি বাদ যাবে, এক্স এর সাথে এই যে এটা এক্স ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস জেড এর সাথে আসবে এটা 3x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার প্লাস কে, এইটা বাদ যাবে, এক্স এর সাথে এই যে এটা 2x কিউব জেড স্কোয়ার, সূত্রের মাইনাস এটার সাথে এটা 3x টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এখন এখান থেকে আমরা আমাদের বাকি কার্যকলাপ করব। ওয়াইয়ের সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই টু এক্সকে তো প্রথমেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, ওয়াই টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন হবে 5 ওয়াই টু দি পাওয়ার 4 ফর্মুলা মাইনাস জেড এর রেসপেক্টে এখানে 2x কিউব আগেই বাইরে চলে আসবে, জেড এর রেসপেক্টে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2z মাইনাস জে, এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ওয়াই টু দি পাওয়ার 5 কে বাইরে বের করে দিছে, ওয়াই টু দি পাওয়ার 5 এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1 মাইনাস জেড এর রেসপেক্টে এখানে কোনো জেড নাই, ডিফারেন্সিয়েশন 0 প্লাস এক্স এর রেসপেক্টে এখানে 2z স্কোয়ার চলে আসবে বাইরে, এক্স এর রেসপেক্টে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হবে 3x স্কোয়ার ফর্মুলার মাইনাস ওয়াই রেসপেক্টে ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 3x টু দি পাওয়ার 5 আগেই বাইরে চলে আসবে, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2y। তাহলে কি পাইলাম 5x ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 এক্স কিউব জেড সাথে আছে আই কেপ মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 মানে ওয়াই টু দি পাওয়ার 5 সাথে আছে জে কে প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 6 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই সাথে আছে কত কে। এটাই হচ্ছে কার্ল অফ এফ ভেক্টরের কার্ল। ঠিক আছে, এটাই উত্তর যদি কোনো বিন্দু দেওয়া না থাকে, কিন্তু আমাদের বিন্দু দেওয়া আছে 1 1 2, তাহলে এই যে এই জায়গায় মান বসাই দিব 1 1 2। তাহলে 5 1 1 4 1 কিউব আর জেডের মান কত 2, এই যে জেডের মান 2, এই পুরোটা হইল আমার আই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 ওয়াইয়ের জায়গায় বসবে 1 টু দি পাওয়ার 5 সাথে আছে জে প্লাস 6 1 স্কোয়ার জেডের মান 2 স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 5 1 সাথে আছে কে কে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 5 মাইনাস 4 দুগুণে কত 8 আই কেপ মাইনাস 1 জে কেপ, 1 তো আর লেখা লাগে না, জাস্ট জে কেপ, 2 দুগুণে 4 6 আর 48 মাইনাস 6 কে কেপ। এটা ইকুয়াল টু কি লেখা যাবে, নিচে দেখা যায় কি না, তাহলে এটা ইকুয়াল টু 5 থেকে 8 গেলে থাকে মাইনাস 3 আই কেপ মাইনাস জে কেপ, 48 থেকে 6 গেলে থাকে 42 কে কেপ। দিস ইজ কার্ল অফ এফ ভেক্টর। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে কার্ল, ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্টের ম্যাথগুলো করতে হয়। বাকি আপনার বইয়ে যেসব ম্যাথ আছে সেগুলো হচ্ছে নিজে নিজে সলভ করে ফেলবেন। এমন অনেক প্রশ্ন আছে যে আপনাকে কোনো একটা ভেক্টর দিয়ে বলবে যে ডেল ডট ডেল ক্রস এফ নির্ণয় করো, তখন আপনি স্টেপ বাই স্টেপ প্রথমে ডেল ক্রস এফ বের করবেন, এই যে এরকম একটা আনসার আসবে, মানে মান তো বসাবেন না, মান বসানো ছাড়া আর কি, ডেল ক্রস এফ এর ভ্যালু এই যে এরকম কিছু একটা আসবে, সেটাকে পরে আবার কি করতে হবে, নেবলার সাথে ডট করতে হবে, মানে ডাইভারজেন্স নিতে হবে, এরকম আর কি কথা। তাহলে আশা করি এগুলা পারবেন আপনারা, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, যেটাতে সমস্যা হয় সেটা আমাকে দেখাবেন। ওকে, আল্লাহ হাফেজ।